নমস্কার। কালকের ভিডিওয়ে যখন আমি ওই নারকেল গাছের মাথায় সূর্য যখন অস্ত যাচ্ছে তখন আমার ভিডিওটা শেষের দিকে, আর আজকে আমি সূর্য নারকেল গাছের মাথায় এসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আজ এমনিতেই স্বাভাবিকভাবেই আজ একটু আকাশে মেঘ আছে হালকা, যার জন্যে সূর্যের পৌরুষ আজ এমনিতেই একটু কম। আগামীকাল হয়তো আরও কমে যাবে। তো যাই হোক, এখন যেটুকু পৌরুষ রয়েছে কিছুক্ষণের মধ্যেই ওই পৌরুষটুকুও চলে যাবে। এই সময়ে আজ আমি ভিডিও করতে এলাম এবং ওই বাজে কথা সিরিজে কিছু কথা বলবার জন্য। আজ আমি কিছু অনিবার্য বাজে কথা সিরিজে জন্মদিন নিয়ে কিছু কথা বলবো, এলোমেলোভাবে, অনেক সময় হয়তো অযৌক্তিকভাবে, অনেক সময় যুক্তিহীনভাবে, অনেক সময় আপনার তথ্যহীনভাবে, মানে জন্মদিন সম্পর্কে আমার যে ভাবনা চিন্তা, সামগ্রিক জন্মদিন, যে কোনো কারুর জন্মদিন, একটি উদ্ভিদেরও জন্মদিন হতে পারে, অন্য অন্য প্রাণীর জন্মদিন হতে পারে, মানুষের জন্মদিন হতে পারে, সেই নিয়ে দু চারটি কথা বলবো। প্রথমে বলবো যে যদি মানুষের কথাই ধরি, প্রত্যেকেরই জন্মদিন থাকে। একটি উদ্ভিদের তার একটি জন্মদিন থাকার কথা, কিন্তু গাছটির জন্মদিন আমি কোনটাকে ধরবো সেটা নিয়ে একটা সংশয় থাকে। গাছটি যখন বীজ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে, কোন মহাপুণ্য লগ্নে, কোন মাহেন্দ্রক্ষণে বীজটি জাগ্রত হয়ে তার অঙ্কুরটি আত্মপ্রকাশ করলো, সেটা আমরা কেউই জানতে পারি না, জানা সম্ভব নয়। সেই মুহূর্তটুকু যদি আমি জন্মদিন ধরে নিই, তাহলে ছোট বড় কোনো গাছেরই শুভ জন্ম মুহূর্ত কোনটি, জন্মক্ষণ কোনটি, জন্মদিন কোনটি, তা নির্ণয় করা আমার পক্ষে সম্ভব নয়। আমি বাগানে মাটি খুঁড়েছিলাম, সার ছড়িয়েছিলাম, মাটি খুঁড়েছিলাম, জল দিয়েছিলাম, দিয়ে মাটি তৈরি করে সেখানে আমি দুদিন আগে কিছু বীজ ছড়িয়েছিলাম। তারপর তার উপর আরও কিছু হালকা মাটির একটা আস্তরণ বিছিয়ে দিয়েছিলাম, আর ঝাঁঝরি করে হালকা হালকা জল দিয়েছিলাম দু একদিন। হঠাৎ কাল সকালে ঘুম থেকে উঠে ঘর ছেড়ে বাইরে উঠোনে বেরিয়ে বাগানের দিকে পা বাড়াতেই দেখি সেই আমার তৈরি করা সেই মাটির ওপরে, ভিজে মাটির ওপরে দুটি বীজপত্র নিয়ে কয়েকজন, কেউ আধা উঠে দাঁড়িয়েছে, কেউ সম্পূর্ণটা উঠে দাঁড়িয়েছে, কেউ বীজপত্র দুটো মেলে ধরেছে, কেউ বা কারুর বা বীজপত্র দুটো এখনও এক জায়গায় ঠেকে আছে এবং তার মাথায়, বীজপত্র দুটির মাথায় সেই বীজটি এখনও, বীজের শুকনো খোসাটি এখনও লেগে আছে। এরকম অবস্থায় তাদেরকে দেখতে পেলাম। এখন তাদেরকে যখন এই অবস্থায় দেখতে পেলাম, যখন আমি প্রথম দেখলাম সেই ক্ষণটি বা সেই দিনটিই তাদের জন্মদিন আমার কাছে। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে তা না। কারণ বীজগুলো আমি যখন ছড়িয়েছিলাম, তারপর সে জল, বাতাস, উত্তাপ এসব পাওয়ার পর সে যে মুহূর্তে সেই শুকনো বীজের মধ্যে
সজীব প্রাণ জেগে উঠল, কেউ সোনার কাঠি স্পর্শ করে দিয়ে গেছে, সেই মুহূর্তটিই তার জন্মক্ষণ বা জন্মদিন। সেটি গত রাতের হলে আমাদের দেশের নিয়ম অনুযায়ী সেটি জন্মদিন, তাহলে তার গত দিন। আমরা তো ওই রাত 12টা দিন 12টা এই হিসাবে আমরা দিন নির্ণয় করি না। আমাদের সূর্যোদয় সূর্যাস্ত নিয়ে আমরা দিন নির্ণয় করি। প্রতিদিন যখন সূর্যোদয় হয় তখন একটা নতুন দিন হয়, রাত 12টার পর আমাদের নতুন দিন হয় না। তো সেই হিসাবে তাহলে সেই যে উদ্ভিদ যেগুলো বীজ থেকে মাথা তুলে দাঁড়িয়েছে তাদের জন্মদিন তাহলে গতকালকে, আবার তেমনটা নাও হতে পারে। কারণ সেই বীজগুলি যখন তার মাতৃ উদ্ভিদের ফলের মধ্যে, ফুলের পরে ফলের মধ্যে যখন সেই বীজগুলো সৃষ্টি হয়েছিল, তখনই আজকের জন্ম মুহূর্তটি, আজকের জন্মের সম্ভাবনাটি নির্ধারিত হয়ে গিয়েছিল। তাহলে আমি সেটিকে তার জন্ম মুহূর্ত, জন্মক্ষণ বা জন্মদিন বলে ভাবতে পারি, ভাবলে কোনো আপত্তি করার কিছু থাকবে না। ঠিক তেমনিভাবে এই যে মানুষের জন্মদিন আমরা পালন করি, আসলে আমরা যেটা পালন করি সেটা হচ্ছে মানুষ যেদিন ভূমিষ্ঠ হয় সেই দিনটা। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার দিনটাই কি মানুষের জন্মদিন? বিজ্ঞান তা বলে না। বিজ্ঞান তা বলে না। আমার জন্মদাতার শুক্রাণু আমার গর্ভধারিণীর ডিম্বাণুর সঙ্গে যখন মিলিত হয়েছিল যে মুহূর্তে, সেই মুহূর্তটি, সেই দিনটি আমার জন্মদিন। যখন থেকে আমি জাইগোট ফর্ম করেছি সেই ক্ষণটিই আমার জন্মক্ষণ, সেটিই আমার জন্মদিন। এবং সেটা বাধ্যত কারোর পক্ষে জানা সম্ভব নয়। তাই আমরা যেদিন আমরা ভূমিষ্ঠ হই, যেদিন আমরা মাটিতে পদার্পণ করি মায়ের গর্ভ ছেড়ে, এবং মায়ের নিরাপদ গর্ভ থেকে বাইরে বেরিয়ে এসেই, বাইরের জগৎটাতে এসেই যখন আতঙ্কে চিৎকার করে উঠি, সেইটাই হলো গিয়ে পৃথিবীবাসীর কাছে শুভ জন্মক্ষণ, শুভ জন্মদিন। এখন এই জন্মদিন পালনের যে রেওয়াজ, জন্মদিন পালনের আমাদের ছেলেবেলার কথা যদি আমি মনে করি, তাহলে যত দূর পর্যন্ত আমাদের স্মৃতি যায়, জন্মদিন পালনের কোনো রেওয়াজ আমাদের পরিবারে, আমাদের গ্রামে, পাড়া প্রতিবেশীতে, পরিচিতজনদের মধ্যে ছিল না। আমরা যেটা দেখতাম সেটা আমাদের ঠাকুমা দিদিমারা, মা জেঠিমারা, কাকিমারা, তারা যেটা করতেন, তারা সন্তানের জন্মদিনে, জন্মদিনে নয়, জন্মবারে কয়েকটি নিয়ম পালন করতেন। যেমন খাড় কাচতেন না। আগেকার দিনের জামা কাপড় কাচার যে পদ্ধতিটি ছিল, সোডা দিয়ে জলের মধ্যে, গরম জলে সোডা দিয়ে জামা কাপড়গুলোকে ফুটানো, সেই যে পদ্ধতিটা, সেটাকে আমরা বলতাম খাড় কাচা। খাড়ে জামা কাপড় সেদ্ধ করে ফুটিয়ে তারপর পুকুর পাড়ে নিয়ে গিয়ে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে আছাড় দিয়ে কাচা, সেটা খাড় কাচা। তো সেই ছেলের জন্মদিনে, জন্মদিনে নয়, বারবার ভুল হচ্ছে, জন্মবারে খাড় কাচতেন না তারা নখ কাটতেন না, হাতে পায়ে নখ কাটতেন না। এরকম আরও কিছু নিয়ম বিধি তারা পালন করতেন। এবং তারও একটা নির্দিষ্ট নিয়ম ছিল। কী নিয়ম? না, তখনকার দিনের অধিকাংশ মাই বহু সন্তানের জননী হতেন। 4টে, 5টা, 6টা, 8টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত সন্তানের জননী হতেন। রবীন্দ্রনাথ কত গর্ভের সন্তান? তার সব ভাই বোন জীবিত মৃত মিলিয়ে কতজন? হিসাব আসুন দেখুন। তারা জমিদার পরিবারের লোক, উচ্চশিক্ষিত। তাহলে
সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত কথাটাও বলবো না, নিম্নবিত্ত, নিম্নবিত্ত যে সমস্ত পরিবার, তারা উচ্চবর্ণেরই হোক আর নিম্নবর্ণেরই হোক, তাদের অর্থনৈতিক ক্ষমতা অনুযায়ী এবং সাংস্কৃতিক চেতনা অনুযায়ী তারা কিন্তু মোটামুটি একই জায়গায় থাকতেন। তো তাদের এই এত সংখ্যক সন্তানের প্রত্যেকের জন্মবার পালন করতে গেলে খাড় কাচা এবং নখ কাটা বন্ধ হয়ে যাবে। তাই তখনকার ঠাকুমা দিদিমারা, মা কাকিমারা উপায় বার করে নিয়েছিলেন। উপায়টা হচ্ছে প্রথম সন্তান এবং শেষ সন্তান, এই দুই সন্তানের জন্মবার পালন করলেই মধ্যবর্তী সব সন্তানের জন্মবার পালন হয়ে যাবে। এখানে আরও একটি কথা আছে, সেটি হচ্ছে সাধারণত আমরা দেখেছি, আমরা কখনো দেখিনি কোনো মেয়ের জন্মবার কোনো মাকে পালন করতে। মেয়ের জন্মবার কেউ পালন করতেন না। বড় পুত্র সন্তান এবং ছোট পুত্র সন্তানের জন্মবার পালন হতো। এখন কথা হচ্ছে যে এই যে জন্মবার পালন হলো খাড় না কেচে এবং নখ না কেটে, তাতে সেই সন্তানদের কি লাভ বা ক্ষতি হলো? কিছুই হলো না, কিছু এলো না, কিছু গেল না। এটা শুধুমাত্র একটা সংস্কার। ওই দিনে খাড় কাচলে বা নখ কাটলে বা এই জাতীয় কাজ করলে সন্তানের অমঙ্গল হতে পারে, এই জাতীয় একটা ভাবনা চিন্তা থেকে তারা এই ধরনের কাজগুলি করতেন না, এবং তাও তারা নিয়মটা করে নিয়েছিলেন বড় ছেলে এবং ছোট ছেলের ক্ষেত্রে। কিন্তু যার জন্মবার আমি পালন করলাম তার জন্য কোনো অতিরিক্ত কোনো ব্যবস্থা, খাবার, পোশাক পরিচ্ছদ, তাকে কিছু উপহার দেওয়া, কোথাও বেড়াতে নিয়ে যাওয়া, বিশেষ করে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করা, ভালোবাসা, এরকম কোনো ব্যাপার ছিল না। না না না, আমার মনে পড়ে না। আপনাদের মনে পড়ে কি না? যাদের বয়স 60, 65, 70, 75, তারা ভেবে দেখুন এখনকার ছেলে মেয়েরা বা আমাদের থেকে যারা ছোট বা যারা নাগরিক, আরও ভালো নাগরিক সভ্যতায় যারা মানুষ হয়েছেন, কলকাতা, বোম্বে, দিল্লি, মাদ্রাস, বড় বড় শহরে, জেলা শহরে, সদর শহরে যারা মানুষ হয়েছেন, যারা অবস্থাপন্ন পরিবারে জন্মেছেন, বা তারা ভাই বোনের সংখ্যায় হয়তো অত ছিলেন না, 4 জন 5 জন 8 জন 10 জন ছিলেন না, তারা বুঝতে পারবেন না। তাদের হয়তো বা কিছু কিছু হতো, তবে এখনকার মতো প্রকট মাত্রায় নয়, কিছু কিছু হয়তো হতো। যেমন বাঙালি পরিবারে সন্তানের জন্মদিনে পায়েস রেঁধে খাওয়ানোর একটা প্রচলন আমরা পরবর্তীকালে দেখেছি। কিন্তু কেক কাটা এবং হ্যাপি বার্থডে টু ইউ, এটা আমরা আমাদের জীবনের মধ্য বয়স পর্যন্ত দেখি নাই, বা আমরা কেউ করি নাই। আমরা দেখি নাই এবং আমরা করি নাই, কখনো না। এখন এই একটি বিশেষ দিনে, শুধু জন্মদিন বলে তো নয়, এখন এইরকম বিশেষ দিন পালন করার একটা রেওয়াজ হয়েছে। এটার সঙ্গে অর্থনীতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আগেকার দিনের মানুষের অর্থনৈতিক সঙ্গতি আর এখনকার মানুষের অর্থনৈতিক সঙ্গতি এক নয়। এখন মানুষের, সে যেমন পরিস্থিতিই হোক, বস্তিবাসী মানুষ হলেও তার অর্থনৈতিক সঙ্গতি তখনকার দিনের উচ্চবর্ণের তথাকথিত মধ্যবিত্ত মানুষদের থেকেও এখনকার দিনের বস্তিবাসীদের অর্থনৈতিক সঙ্গতি কিন্তু বেশি। কারণ এখন একটি বস্তিবাসী ছেলে মেয়ে, একটি রিক্সাওয়ালা, একটি লোকের বাড়ি কাজ করা ভদ্রলোক, ভদ্রমহিলা, তাদের প্রত্যেকের হাতে কিন্তু একটি করে অ্যান্ড্রয়েড ফোন থাকছে, যার দাম 8,000, 10,000, 12,000, 14,000। এটা তখন ছিল, জিনিসটাই ছিল না। আর এই জাতীয় একটা জিনিস ব্যবহার করার এবং যেটার সঙ্গে বেঁচে থাকার, পেট ভরানোর, সুস্থ থাকার, বেঁচে থাকার, লজ্জা নিবারণ করার কোনো সম্পর্ক ছিল না। এটা বিলাসিতাই শুধুমাত্র।
এই বিলাসিতার জন্য এত টাকা ব্যয় করা তখনকার দিনের মধ্যবিত্ত লোকেদের পক্ষেও কল্পনার মধ্যেই ছিল না। আমাদের ঘরে বিলাসিতার জিনিস বলতে একটি, সম্ভবত পরবর্তীকালে এই রেডিওটি এসেছিল, সন্তোষের একটি রেডিও ছিল। তাও সেটা আমাদের এক দাদা, আমার মেজমাসির ছেলে, সেই রেডিওটি সে কোনোভাবে অ্যাসিমিলেট করে তৈরি করে দিয়ে থাকুক বা কিনে দিয়ে থাকুক সেটা আর আমার স্মৃতিতে নেই। সেই রেডিওটা আমাদের ছিল। আমাদের মাটির ঘর, খড়ের চাল শতচ্ছিন্ন, বর্ষায় খড়ের চাল দিয়ে বৃষ্টি পড়ে, ঘরময় আমাদের হাঁড়ি কুড়ি ডেচকি ইত্যাদি পেতে দিয়ে তার মধ্যে বৃষ্টি ধরি, আর যেখানগুলোতে বৃষ্টি পড়ছে না সেখানে আমরা ভাই বোনেরা হাঁটু মুড়ে বসে আছি সারা রাত। সেই ঘরে কোনো বিশেষ দিন পালন করার ভাবনা এবং তা বাস্তবায়িত করা ভাবনাই আসেনি, ভাবনা আসেইনি কারুরই কোনো দিন। আমাদের কয়েক কিলোমিটারের মধ্যে কারুর মধ্যে এই জাতীয় ভাবনা ছিল না। জন্মদিন পালন সংক্রান্ত খবর, মানে সাহিত্য বিষয়ক লেখালেখি প্রথম আমরা পড়েছি রবীন্দ্রনাথের লেখালেখির মধ্যে জন্মদিন নিয়ে অনেক লেখালেখি পড়েছি। তিনি তার নিজের 25শে বৈশাখ দিনটিকে উল্লেখ করেও কবিতা লিখেছেন এবং আরও অনেক লেখার মধ্যে তার জন্মদিনের প্রসঙ্গ এসেছে। তিনি জমিদার বংশের লোক। আমি যখন দুর্গাপুর টাউনশিপে এসেছি, চাকরিতে জয়েন করেছি, তার কয়েক বছর পরে, চাকরিতে জয়েন করার ধরুন 8-10 বছর পরে আমার কাছাকাছি একটি জায়গায়, সেখানে 3 ভাই থাকতো, বাচ্চা 3টি ভাই, 3টেই বাচ্চা, 3টেই আমার থেকে অনেক ছোট, বয়ঃকনিষ্ঠ। তাদের মধ্যে যে বড় ছেলেটি, সেই বড় ছেলেটি পথ দুর্ঘটনাজনিত কারণে মারা যায়। যখন সে মারা যায় তখন তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য আমি অফিস থেকে ফিরে প্রতিদিন তাদের বাড়িতে গিয়ে 2-3 ঘন্টা মুখ বুজে বসে থাকতাম। কিভাবে মানুষকে সান্ত্বনা দিতে হয় আমি জানতাম না। মিথ্যা কথা বলা বলে সান্ত্বনা দেওয়ার পদ্ধতি আমি তখনও শিখে উঠিনি, আমাকে কেউ শেখায়নি, আমি জানতাম না। মুখ বুজে ওই 2-3 ঘন্টা বসে থাকতাম। তারপরে সেই ক্রন্দনরতা মায়ের হাতে তৈরি করে দেওয়া চা খেয়ে ঘন্টা 3 পরে আমি আমার ঘরে ফিরে আসতাম। এটা চলেছিল দীর্ঘদিন, টানা প্রায় 1 বছর মতো। তারপর সেই সন্তানহারা মা, তখনও তার 2টি সন্তান আরও রয়েছে, বড় সন্তানটি মারা গেছে। সেই সন্তানহারা মা তার ওই বড় সন্তানটিকে আমার মধ্যে আবিষ্কার করেন এবং তার মধ্যে একটা ধারণা হয় যে তার বড় সন্তানের আত্মা আমার মধ্যে রয়েছে। এবং তিনি 1 বছর, একবারই মনে পড়ছে আমার জন্মদিনে তিনি আমাকে ডেকে পাঠান এবং যখন তার বাড়িতে যাই তখন দেখি যে তিনি পায়েস রান্না করেছেন নিজে হাতে। খুব ভালো রান্না করেন ওরা, পায়েসটাও খুব ভালো করেন, সমস্ত রকমের রান্না খুব ভালো করেন, চা করেন খুব ভালো। তো সেই মহিলা, যিনি আমার মাতৃসমা, আমার মায়ের থেকে যদিও তিনি বয়সে অনেক ছোট, তথাপি তিনি আমার মাতৃসমা, সেই মহিলা তিনি পায়েস রান্না করে রেখেছিলেন এবং আমি সন্ধেবেলা অফিস থেকে ফিরে যখন যাই তিনি তখন পরম আদরে সেটা আমাকে খাইয়েছিলেন। আমি বুঝতে পেরেছিলাম যে তিনি উপলব্ধি করছেন যে তিনি তার প্রথম সন্তানের জন্মদিনে তাকে পায়েস খাওয়াচ্ছেন। এই আত্মপ্রসাদ, এই আত্মতৃপ্তি, এই আনন্দ তিনি উপভোগ করছেন। এই ফাঁকে একটা কথা বলে রাখি যে এই পালন বিষয়ক যাবতীয় যা কিছু পূর্ব বাংলা থেকে আগত যে বাঙালিরা, তাদের মধ্যে এই রীতি প্রচলনটা সবচেয়ে বেশি ছিল।
এপার বাংলার বাঙালি যাদেরকে ঘটি বলা হয়, তাদের মধ্যে এই প্রচলন মোটেই ছিল না। আর ওই ভদ্রমহিলা ওপার বাংলা থেকে আগত ভদ্রমহিলা। এখনও তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, আত্মিক যোগাযোগ আছে। কিন্তু সেই 1 বছরই উনি তার সন্তানকে পায়েস খাওয়ানোর উদ্দেশ্যে আমার জন্মদিনে আমাকে পায়েস খাইয়েছিলেন। সেই বোধহয় আমার জন্মদিনে পায়েস খাওয়া, সেই বোধহয় প্রথম। মনে পড়ছে, আমার স্মৃতি যা বলছে, এর বেশি আমার মনে পড়ছে না। ভুল বলে থাকলে আমাকে আপনারা ক্ষমা করবেন বা ধরিয়ে দেবেন। যদি আমার আত্মীয় স্বজন, ভাই বোন, তারা কেউ যদি মনে করেন যে আমি ভুল বলছি, তারা আমাকে মনে করিয়ে দেবেন যে না, তোর অমুক সময়ে অমুক জায়গায় হয়েছিল। তো যাই হোক, রবীন্দ্রনাথ শুধু জন্মদিনে, নিজের জন্মদিনে কবিতা লিখেই ক্ষান্ত থাকেননি। বিশ্বভারতীতে বা অন্যত্র তিনি বলা যাবে না, তার জন্মদিনের আয়োজন হতো এবং সেখানে তিনি সশরীরে উপস্থিত থাকতেন, বেশ ঘটা করে, রাজকীয়ভাবে। আমাদের দুর্গাপুরে একজন কবি ছিলেন বয়োজ্যেষ্ঠ, সুধাংশু সেন। তার নিজের একবার এরকম শখ হয়েছিল হয়তো যে গুরুদেবের যেভাবে জন্মদিন পালন হতো সেভাবে আমার নিজের জন্মদিনের আয়োজন কেউ করুক, এবং সেটা তিনি পরোক্ষভাবে তিনি আয়োজন করেছিলেন এবং তিনি সেখানে ছিলেন, অংশগ্রহণ করেছিলেন। তার জন্মদিনে তার বিশেষ কবিতার বই বেরিয়েছিল। তার জন্মদিনে তাকে নিয়ে বিভিন্ন বন্ধু বান্ধব, ভক্তরা মঞ্চের উপর আলোচনা করেছিল এবং সেই মঞ্চে তিনি আসীন ছিলেন। তারপর আমরা দেখেছিলাম মৃণাল বণিকের জন্মদিন পালন করতে। সেই মৃণাল বণিকের জন্মদিন পালনের আয়োজন করেছিলেন তার বন্ধু রঞ্জিত গুহ। রঞ্জিত গুহ তার বন্ধু মৃণাল বণিকের জন্মদিনের আয়োজন করেন। সেখানেও মৃণাল বণিকের কবিতা পাঠ, মৃণাল বণিককে নিয়ে বিভিন্ন লোকের বক্তব্য, খাওয়া দাওয়া, আনন্দ উৎসব ইত্যাদি হয়েছিল একটি হল ভাড়া করে। সম্ভবত ধাতু ভবন বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কোনো একটি ঘর ভাড়া করে হয়েছিল ওটা, LICর পাশে। দুর্গাপুরের লোক যারা, তারা বুঝতে পারবেন, বাইরের লোকরা বুঝতে পারবেন না। তো আমি যেটা মনে করি, আমি আমার সন্তানকে, আমার ছেলেকে আমি বলেছি যে নিজের জন্মদিন নিজে আয়োজন করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। তুমি এমন কিছু কাজ করো যে কাজের জন্য তোমার জন্মদিনে লোক তোমাকে স্মরণ করবে, যেটা আমরা ছেলেবেলা থেকে দেখে এসেছি। আমরা দেখেছি রবীন্দ্রনাথের জন্মদিন পালন করতাম স্কুলে, ক্লাবে, বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন সংগঠন থেকে। রবীন্দ্রনাথের জন্মদিন, সুভাষ বোসের জন্মদিন, মহাত্মা গান্ধীর জন্মদিন, এসব তো আমরা পালন করতে দেখেছি। জন্মদিনকে ওই অতটা উচ্চ পর্যায়ের একটা জিনিস বলে আমরা মনে করতাম। আর যখন জন্মদিন একদম তৃণমূল স্তরে চলে এলো, ইংরেজির ABCD না জানা লোকটিও যখন বলতে শুরু করলো হ্যাপি বার্থডে, তখন জন্মদিন পালনের গৌরব কোথাও যেন ক্ষুণ্ণ হলো। তাহলে কি এটা দাঁড়ায় যে কোনো জিনিসের প্রতি সমস্ত মানুষ যদি অধিকার পেয়ে যায়, তাহলে সেই জিনিসটার গৌরব ক্ষুণ্ণ হয়? অর্থাৎ গৌরব জিনিসটা কি এমন যে অনেক লোককে বঞ্চিত করে শুধুমাত্র আমি উপভোগ করব, তবে সেটা গৌরবের বিষয় হবে, এমন কি? অর্থাৎ বহু লোক জন্মদিন পালন করতে পারছে না,
বহু লোককে নিয়ে বহু লোক মাতামাতি করছে না, তার মধ্যে শুধুমাত্র আমি একজন, আমাকে নিয়ে অনেক লোকে মাতামাতি করবে, তবে আমি জন্মদিন পালনের গৌরব অনুভব করব, আমাকে স্পর্শ করবে সেই আনন্দ, এমন কি? প্রশ্নটা আসে, প্রশ্নের উত্তরটা দেওয়া খুব সহজ নয়। চিন্তার বিষয়। তাহলে কি আমরা সকলের জন্য সব কিছু চাইব না? বিশেষ কিছু মানুষের জন্য বিশেষ বিশেষ কিছু থাকবে, বাদবাকিরা তা থেকে বঞ্চিত হবে, তবেই তাতে তার গৌরব রক্ষা হবে, এমনটাই কি বিষয়? জন্মদিন নিয়ে কথা বলতে এসে এমনি একটা সংকটের মধ্যে পড়লাম। এইটাকে আপনি একটু বিস্তৃত করুন। এখন বহু লোক লেখালেখি করছেন, বহু লোক লেখালেখি করছেন, কবিতা লিখছেন, গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, বহু কবিতা পাঠের অনুষ্ঠান হচ্ছে, সাহিত্যের অনুষ্ঠান হচ্ছে, আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, প্রচুর পুরস্কার প্রদান হচ্ছে। তাহলে প্রচুর মানুষ যখন পুরস্কার পেয়ে যাচ্ছে, তাহলে কি তখন পুরস্কার প্রাপ্তির একটা গৌরব ক্ষুণ্ণ হচ্ছে? এখন যদি মনে করুন এ পাড়া থেকে আমি নোবেল প্রাইজ পেয়ে যাই, তাহলে কি নোবেল প্রাইজের গৌরব আর থাকবে বিন্দুমাত্র? তাহলে কি আমরা চাইব যে কোনো জিনিস সমস্ত লোক যেন না পায়, কয়েকজন লোক পায় এবং তবেই তাতে তার গৌরব রক্ষা হবে? এরকম নেগেটিভভাবে, নেতিবাচকভাবে আমরা চিন্তা নাও করতে পারি। যদি পুরস্কারটির ব্যবস্থাটি এরকম হয় যে পুরস্কারটা পাওয়ার জন্য তোমাকে যোগ্য হতে হবে, অর্থাৎ তুমি যে কাজটি করছো সেই কাজের মানোন্নতি হবে, মান ভালো হবে, তুমি আরও শ্রেষ্ঠ কিছু রাখতে পারবে তোমার কাজে কর্মের মধ্যে, সেটা লেখালেখি হোক, খেলাধুলাই হোক, অন্যান্য সাংস্কৃতিক চর্চা হোক, গান বাজনা হোক, যে কোনো বিষয় হোক, তাহলে তুমি সেই মানে পৌঁছাবার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তোমার কাজটি একটি সেরা কাজ হবে এবং এই সেরা কাজের বিনিময়ে তোমাকে সেই বিশেষ গৌরবটি মানুষ তোমাকে দেবে, তোমার বিশেষ দিনে তোমাকে বিশেষভাবে তোমাকে লোকে স্মরণ করবে বা তোমাকে নিয়ে লোকে আনন্দ করবে। কিন্তু যদি হুট করতেই সবাই আমরা পুরস্কার পেয়ে যাই, তাহলে পুরস্কারের যেমন কোনো মূল্য থাকে না, তেমনি আমরা যে কাজ করছি সেই কাজের প্রতিও আর আমাদের তেমন কোনো নিষ্ঠা থাকবে না, কাজটিকে সেরা করে তোলবার কোনো চেষ্টা আর আমাদের মধ্যে থাকবে না। জন্মদিন পালনের ক্ষেত্রে ওই একই প্রশ্ন এসে দাঁড়াবে। তুমি পারিবারিকভাবে ঘরের মধ্যে করো, তোমার টাকা পয়সা খরচা করে তোমার পরিবারের লোকেদের নিয়ে তুমি যা ইচ্ছাই করতে পারো, কিন্তু জন্মদিন পালন বলতে আমরা যা বুঝে এসেছি ছেলেবেলা থেকে, সেইটার অধিকারী হতে গেলে কোথাও আমাকে কিছু বিশেষ কাজ করতে হবে, আমাকে বিশেষ একজন হয়ে উঠতে হবে, আমাকে 10-20 জনের মধ্যে একজন হতে হবে। তার মানে আমি এই কথা বলছি না যে ওই 10-20 জন একজন হবার অধিকারী হবে না বা তার থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। 10-20 জনের প্রত্যেককেই লড়াই করার সুযোগটি দেওয়া হবে, প্রত্যেককেই লেখাপড়া শেখার সুযোগ দেওয়া হবে, প্রত্যেককেই লেখক হবার সুযোগ দেওয়া হবে, প্রত্যেককেই খেলোয়াড় হবার সুযোগ দেওয়া হবে, প্রত্যেককেই শিল্পী হবার সুযোগ দেওয়া হবে। তার মধ্যে যিনি শ্রেষ্ঠটা করতে পারবেন, তার নিজস্ব চেষ্টা, চরিত্র, আপন জন্মগত চরিত্রগত কারণে, ঐতিহ্যগত কারণে যিনি শ্রেষ্ঠটা শেষ পর্যন্ত করে উঠতে পারবেন, তিনিই পুরস্কারের বা বিশেষ কিছুর অধিকারী তিনিই হবেন। তবে কি না ওই বাকি 9 জন, 10 জনের মধ্যে বাকি 9 জন তাদের কাজকে আরও সেরা, আরও ভালো করবার জন্য
চেষ্টাটা করবেন এবং সামগ্রিকভাবে সমগ্র কাজ, সমাজের সমস্ত কাজ অনেক ভালোভাবে আমরা পাব। নচেত কী হবে, এই কিছু কিছু লোককে এখন যেমন দেখা যাচ্ছে যে তারা নোবেল প্রাইজ পেয়েছেন, অথচ যে কারণে তারা নোবেল প্রাইজ পেয়েছেন সমাজে তাদের যে কার্যকরী ভূমিকা, সেখানে দেখা যাচ্ছে যে তাদের চরিত্র সম্পূর্ণই বিপরীত। যে কারণে কোনো একটি বিশেষ সংবাদ মাধ্যমে তিনি একজনকে সেরা বাঙালি বলে প্রতিপন্ন করা হলো, যে কারণে তাকে সেরা বলা হলো, দেখা যাচ্ছে যে ঠিক সেই কারণেই তিনি নিকৃষ্টতম, তিনি মোটেই সেরা নন। তাহলে যিনি পুরস্কারের আয়োজন করছেন, যিনি পুরস্কার দিচ্ছেন এবং পুরস্কৃত ব্যক্তিকে যিনি শ্রেষ্ঠ বলে বিবেচিত করছেন, তার বিবেচনার মধ্যে কোথাও ত্রুটি আছে। অর্থাৎ যিনি পুরস্কার দিচ্ছেন তার শিক্ষার মধ্যে কোথাও ত্রুটি আছে, অশিক্ষা আছে। অর্থাৎ পুরস্কার দেবার অধিকার তিনি তখনও অর্জন করে উঠতে পারেননি। এখন যারা যে কথা বলবে তাকে অন্যরা কি বলবে, যে ও নিজে পায়নি বলে গাত্রদাহ জনিত কারণে ঈর্ষাবশত ও এসব কথা বলছে, ও নিজে পেলে তখন তা বলতো না। কিন্তু এখানে আমি, তুমি, সে, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে যাকে যে কারণে আমি পুরস্কৃত করছি সেই কারণটি যেন সঠিক হয়। আমাদের বার্মাতেও এমন নজির আমরা পেয়েছি। আরও হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলে, অত খোঁজ খবর আমি রাখি না, আমার মাথা রাখতে পারে না, সেগুলো খোঁজ খবর নিলে দেখা যাবে যে তারা যে কারণে তারা পুরস্কৃত হয়েছেন সেই কারণটির প্রতি তারা শেষ পর্যন্ত সুবিচার করতে পারেননি। অর্থাৎ কারণটি তার ক্ষেত্রে যথাযথ ছিল না, কোথাও আমাদের মধ্যে ভ্রান্তি ছিল। এইবার হচ্ছে ফিরে আসি ফের জন্মদিনের কথায়। এইবার হচ্ছে প্রতিদিনের জন্মদিন। আমি প্রতিদিন জন্মাই। যখন আমি একটি নতুন লেখা লিখি, তখন সেই লেখাটির মধ্যে যদি লেখাটি নতুন হয়ে ওঠে, আমার আগের যাবতীয় লেখা ছিল তার তুলনায় নতুন হয়ে ওঠে, বাংলা সাহিত্যের তুলনায় নতুন হয়ে ওঠার কথা আমি বলিনি, সে বিরাট বড় কথা। তত বড় কথা বলবার মতো স্পর্ধা আমার নেই। কিন্তু গতকাল পর্যন্ত আমি যা লিখে এসেছি তার তুলনায় আজকের লেখাটি যখন আমার নতুন হলো, তখন সেই লেখাটির জন্য সেই দিন আমি নতুন করে জন্মালাম। গতকাল পর্যন্ত আমি যে পাড়া, যে অঞ্চল, যে দেশ, যে জেলা, যে রাজ্য, যে পাহাড়, যে পর্বত, যে জঙ্গল বন আমি ঘুরেছি, আজকে নতুন একটা জায়গায় গেলাম, নতুন একটা পাহাড়ে উঠলাম, নতুন একটা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ালাম, একটা বনের মধ্যে ভ্রমণ করলাম, বনভোজন করলাম, বা দুই বন্ধুতে মিলে গল্প করলাম। সেই আজকের ওই অভিজ্ঞতাটির জন্য আজ আমার একটি নতুন জন্মদিন। এছাড়াও আপনি যদি বায়োলজিক্যালভাবে ভাবেন, তাহলে দেখবেন আমাদের শরীরের মধ্যে প্রতি মুহূর্তেই কিছু না কিছু কোষের মৃত্যু হচ্ছে এবং কিছু না কিছু কোষের জন্ম হচ্ছে। অর্থাৎ যে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম আর আজকের যে আমি কথা বলছি, দুজন এক নই, কোনোভাবেই এক নই, না শারীরিকভাবে, না মানসিকভাবে, না চেতনার দিক থেকে, না যোগ্যতা অযোগ্যতার দিক থেকে, কোনোভাবেই না পরিচ্ছন্নতার দিক থেকে, কোনোভাবেই সেই প্রথম যে জন্মেছিল যে শিশুটি আর আজকের যে এই বৃদ্ধ লোকটি কথা বলছে, এরা উভয়ে কিন্তু কিছুতেই এক নয়। তাহলে প্রতিদিন প্রতিক্ষণে সেই আমির, কিছু আমির মৃত্যু হয়েছে আর কিছু আমির জন্ম হয়েছে। হয়তো
আমার মধ্যে ধরুন 100খানা আমি আছি, আমার শারীরিক গঠন প্রণালী, আমার মানসিক গঠন প্রণালী, আমার চেতনাগত যে গঠন, সেখানে যদি আমি 100 আমি থাকি, এই 100 আমির কিছু কিছু ভগ্নাংশ হয়তো 10% পরিমাণে মৃত্যু হয়েছে, আর 20% পরিমাণে আবার নতুন জন্ম হয়েছে, আবার 20% পরিমাণে মৃত্যু হয়েছে, 10% পরিমাণে আবার নতুন জন্ম হয়েছে। এইভাবে পরিবর্তিত হতে হতে পরিবর্তিত হতে হতে পরিবর্তিত হতে হতে আমার সমস্ত শরীর, রূপ, রস, রং, আভ্যন্তরীণ মানসিক গঠন সমস্ত কিছু নিয়ে আমি প্রতি মুহূর্তেই একটা নতুন মানুষ হয়ে উঠছি। সেটা ভালোর দিকে হতে পারে, খারাপের দিকে হতে পারে, অর্থাৎ প্রতি মুহূর্তেই আমার জন্ম হচ্ছে। তাহলে জন্ম একটা চলমান প্রসেস, একটা চলমান ক্রিয়া, চলমান পদ্ধতি চলছে। যে মুহূর্তে আমাদের জন্ম শেষ হয়ে যাবে, আমাদের শরীরে আর একটিও রক্তকণিকার জন্ম হবে না। শরীরের ভেতরে যে রক্তস্রোত, সেখানে তো প্রতি মুহূর্তে কিছু রক্তকণিকার মৃত্যু হয়, নতুন রক্তকণিকার জন্ম হয়। যখন আমার আর নতুন রক্তকণিকার জন্ম হবে না, সেই মুহূর্তে আমি মৃত। অর্থাৎ জন্মক্ষণ, জন্মদিন, জন্ম মুহূর্ত শেষ মানেই মৃত্যুর ক্ষণ, মৃত্যুর দিন, মৃত্যুর মুহূর্ত। পাশাপাশি দুজনে থাকছে। আলো অন্ধকার যেভাবে থাকে, আলো সরালেন অটোমেটিক্যালি অন্ধকার এসে হাজির, অন্ধকারকে ডেকে আনতে হয় না, আলো সরালেন অন্ধকার এসে হাজির, যেই আলোকে নিয়ে এলেন অন্ধকার পাশে সরে গেল। এরকম জন্মক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ক্রিয়াশীল অবস্থায় রয়েছে ততক্ষণ আপনি জীবিত। যে মুহূর্তে আপনার জন্মক্ষণ শেষ আর আপনি জন্মাচ্ছেন না, সেই মুহূর্ত থেকেই আপনি মৃত। এতক্ষণ পর্যন্ত আমার মস্তিষ্ক, আমার স্মৃতি, আমার ভাবনা চিন্তা আমাকে জন্মদিন নিয়ে এরকম কিছু ইনফরমেশন আমার মুখে জুগিয়ে দিল বলবার জন্য। হয়তো পরে আরও কিছু ভাবনা চিন্তা মাথায় আসতে পারে, অন্য অনেক আপনাদের মাথায়, প্রত্যেকের মাথায় আলাদা আলাদা রকমের জন্মদিন সম্পর্কে ধারণা আছে, আলাদা কনসেপ্ট আছে আপনাদের প্রত্যেকের। যাই হোক, যেভাবেই হোক, যার যেদিন জন্মদিন, যিনি যেদিন জন্মাচ্ছেন, মানে জন্মেছেন বলে প্রচলিত নিয়ম অনুযায়ী একটি ডেট অফ বার্থ আছে, একটি জন্মদিন আছে, প্রচলিত নিয়ম অনুযায়ী সেটিকেই তার জন্মদিন বলা হয়। আর এখন ফেসবুকের মাধ্যমে প্রত্যেক মানুষেরই, প্রায় সব মানুষেরই তা ফেসবুক প্রোফাইলে তাদের জন্ম তারিখটি দিয়ে থাকেন, এবং তার ফলে যে লোকটি আমাকে কখনো দেখেনি তিনিও আমার জন্মদিন জানতে পেরে যান এবং তিনি আমাকে জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন। আমি যে লোকটিকে কোনো দিন দেখিনি বা কোনো দিন দেখবার কোনো সম্ভাবনাও ঘটবে না হয়তো জীবনে, আমিও তার জন্মদিনে তাকে শুভেচ্ছা পাঠাচ্ছি। এই পদ্ধতি ভালো খারাপ কি সে আলোচনা অবান্তর, কিন্তু যখনই কোনো জিনিস সাধারণীকরণ হয়ে যায়, যখন কোনো জিনিস সকলের জন্য হয়ে যায়, তখন সেই জিনিসটা আর আলোচ্য বিষয় হয়ে থাকে না। তবে এটা ঠিক যে যে কোনো বিশেষ দিনে, বিশেষ দিনটি পালনের সময়, সেটি জন্মদিন হতে পারে বা অন্য দিন, অনেক লোক মারা যান
তার মৃত্যুদিন পালন করা হয়, শোক দিবস পালন করা হয়। মরে যাওয়ার যেদিন মরে গেলেন সেই দিন বা তার কয়েকদিনের মধ্যে শোক পালন করা হয়, অথবা বছরে বছরে মৃত্যু দিবস পালন করা হয় বিশিষ্ট মানুষদের। শুধু জন্মদিন তো নয়, মৃত্যুদিন। এবং সেখানে বহু মানুষ একত্রিত হন। সেই মানুষটিকে বহু মানুষ তাদের নিজেদের মতো করে কীভাবে দেখেছিলেন, কীভাবে এখনও দেখেন, কীভাবে ভাবনা চিন্তা করেন, সেই মানুষটির কাছ থেকে কে কীভাবে উপকৃত হয়েছেন, সেই মানুষটির কাছ থেকে কে কীভাবে কী শিক্ষা পেয়েছে, এইসব নিয়ে এই বিশেষ দিনগুলিতে তারা আলোচনা করেন। জন্মদিন অথবা মৃত্যুদিন, রবীন্দ্রনাথের ক্ষেত্রে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ, এরকম প্রত্যেক মানুষের ক্ষেত্রে। সেই দিনটি বিশেষত্ব অবশ্যই বিশেষ। আর আমি তাই আমার ছেলেকে এরকমই পরামর্শ দিয়েছি যে এমন কিছু কাজ জীবনে করতে হবে, সেটা কম পরিমাণেই হতে পারে। আমার পারিবারিক ঐতিহ্য, পারিবারিক সঙ্গতি, অর্থনৈতিক সঙ্গতি, আমার মেধার সঙ্গতি, সব দিক দিয়ে আমি খুব বেশি পরিমাণে পারবো না। কোনো বিশেষ একদম মহাপুরুষ বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির মতো আমি বিরাট কিছু করতে পারবো না। কিন্তু আমি 10টা-20টা লোকের জন্য যদি বিশেষ কিছু কাজ করে যেতে পারি, তাহলে সেই 10টা-20টা লোক অন্তত আগামী 10টা বছর, চিরদিন কেউ কাউকে মনে রাখে না, অন্তত আগামী 10টা বছর সেই লোকগুলো স্বতঃস্ফূর্তভাবে, স্বেচ্ছায়, আনন্দের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আমার জন্মদিন পালন করবে। সেইখানেই জন্মদিন পালনের সার্থকতা, সেখানেই যে কোনো রকমের বিশেষ দিন পালনের সার্থকতা। বহু রকমের বিশেষ দিন পালনের পদ্ধতি এখন সমাজে চালু হয়েছে। এটার সঙ্গে অর্থনীতির একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক। বাণিজ্যিক জগতের একটা ইন্ধন এইসব বিশেষ দিন পালনের পেছনে কাজ করে, এবং প্রত্যেক মানুষকে এগুলি উপভোগ করবার সুযোগ এনে দিয়েছে। আমার মনে হয় বাণিজ্য, ছোট বড় বিবিধ রকমের বাণিজ্য এর সঙ্গে জড়িত থাকে। বিভিন্ন রকমের উপহার দেওয়া নেওয়া, বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন, বিভিন্ন রকমভাবে হোটেলে, রেস্তোরাঁয়, আরও সব নানান রকমের সব খাবার জায়গা ফেগা হয়েছে। সেই সমস্ত জায়গায় যে দল বেঁধে খাওয়া দাওয়া করা, এই রেওয়াজগুলো ওই বাণিজ্যিক জগতের ইন্ধনেই আমাদের মানুষের সমাজে প্রচলিত হয়েছে বা চলছে বলে আমার ধারণা। আমি ভুল হতে পারি। নমস্কার।